ওঠো। বাহ, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে, যেন আসমান থেকে জমিনে পরি নেমে আইছে। বাহ বাবা বাহ, মানে এই দৃশ্যটা দেখার বাকি ছিল আমার। এই শেষ বয়সে এসে তুমি এই ধরনের একটা জঘন্যতম কাজ করবে, মানে আমি তো কল্পনা করতে পারিনি বাবা। আচ্ছা বাবা, তুমি কি একটা বারের জন্য আমার কথা ভাবতে পারলো না? একটা বারের জন্য তুমি তোমার বৌমার কথাটা ভাবলে না? একটা বারের জন্য তুমি এই সমাজের কথাটা ভাবলে না? এই সমাজের মানুষ আমাদেরকে কি বলবে, আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা করবে। ছি ছি বাবা, তুমি এই বয়সে এই ধরনের একটা কাজ করবে, এটা আসলে আমরা ভাবতেও পারিনি। তোমার বাবার কি সেই কাণ্ডজ্ঞান আছে? থাকলে তো এই বুড়ো বয়সে এমন একটা কাজ করতে পারতো না। আমি আমার বাবার বাসায় কিভাবে মুখ দেখাবো তুমিই বলো। আমার বাবার বাসায় প্রত্যেক রিলেটিভ তো এখন আমাকে সারা জীবন ধরে খোটা দিবে। আর আমার ফ্রেন্ড সার্কেল তারা তো বলবে তোর শ্বশুর এক পা কবরে গিয়েছে আর এখন দেখ কি ভীমরতি ধরেছে। সবাই তো বলবে তোর শ্বশুর একটা বদমাস। ছি 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 ছি, আমারও মান সম্মান রইল না তোমার বাবার জন্য। আর বাবা, তোমার এই বয়সে এত কুরকুরানি কেন? হ্যাঁ, এই মেয়ে, এই তুমি তোমার বাবার বয়সে একটা মানুষকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না? নিশ্চয়ই তুমি আমার বাবাকে ফাঁসিয়ে বিয়ে করেছো আমাদের এই ধন সম্পত্তি দেখে, তাই না? আমি তো এই বিয়ে মেনে নিব না, আমি তোমাকে পুলিশে দেবো, আমি পুলিশকে কল করব। তুই আমার বাবাকে ফাঁসিয়ে বিয়ে করেছিস, তাই না? দাঁড়া, আমি পুলিশকে কল করতেছি। আর একটা কথা শুনতে চাই না তোর মুখ থেকে। অনেক বলেছিস, অনেক করেছিস। তোর মা মারা যাওয়ার পরে তোরে কত কষ্ট করে লালন পালন করেছি, মানুষ করেছি। মা হয়ে মায়ের দায়িত্ব পালন করেছি, আর বাবার দায়িত্ব থেকে বাইরে গিয়ে কঠোর পরিশ্রম করে রোদে পড়েছি, বৃষ্টিতে ভিজেছি, শুধু তোকে মানুষ করার জন্য, তোর একটা সুন্দর ভবিষ্যতের জন্য। কত পরিশ্রমই না আমি করেছি। এই কষ্টটা তোকে আমি কখনো বুঝতে দেইনি। ভালো একটা চাকরি পেয়েছিস, তোকে বিয়ে করিয়েছি। আমার অনেক ইচ্ছে ছিল তোর বউ ঘরে এসে আমার সেবা যত্ন করবে, কিন্তু সে তা করেনি। যেমন মেয়েরা বাবাকে খেদমত করতে পারলে অনেক খুশি হয়, ভেবেছিলাম তোর বউ আমাকে সেবা করে আমাকে অনেক খুশি রাখবে। নাতি নাতনির মুখ দেখে বাকি জীবনটা আমি কাটিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। বিয়ের 2 মাস হতে না হতেই তোরা আলাদা হয়ে গেলি। একটি বারের জন্য ভাবলি না এই বৃদ্ধ বয়সে এই বাবা কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে থাকবে, কি খেয়ে থাকবে। বাহ মা বাহ, তোমারও তো দেখি অনেক মান সম্মান বেড়েছে, অনেক উন্নতি হয়েছে, তাই না? কত আশা করে আমার ছেলের বউ করে তোমাকে ঘরে আনলাম। আমি ভেবেছিলাম যে তুমি আমার মেয়ে নেই, আমার মেয়ের অভাবটা তুমি পূরণ করবে, কিন্তু তুমি তো তা করনি। আমার ছেলেটাকে তুমি ভুলভাল বুঝিয়ে তাকে আলাদা করতে বাধ্য করেছো। আমি তো তোমাদেরকে বাধা দেইনি, আর এখন বলছো সমাজের কথা, তোমাদেরকে মানুষ নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা করবে। আমি তো শারীরিক চাহিদার জন্য বিয়ে করিনি, আর যদি তাই করতাম তোর মা মারা যাওয়ার পরে আমি আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসতাম। আমি প্রস্তুত ছিলাম না। যেহেতু আল্লাহ তাআলা আমাকে একটা সুযোগ দিয়েছে, সেহেতু আমি ওকে নিয়ে সারাটা জীবন শান্তিতে কাটিয়ে দিতে চাই। তোমাদেরও এই বয়সটা আসবে, সেদিন তোমাদের সন্তানরা যদি তোমাদের সাথে এই আচরণটা করে, তখন তোমাদের কেমন লাগবে বলো তো দেখি। সব সময় একটা কথা মনে রাখবা, বাবা মার মনে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। কখনো এমন কাজ করবে না যাতে করে বাবা মা কষ্ট পায় তোমাদের আচরণ দ্বারা। তোরা ভেবেছিস এই মেয়ে ফকিনি ঘরের মেয়ে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে? না, কখনো না। এই মেয়ে হচ্ছে আমার অফিস সহকারী রহমানের মেয়ে। ওর বাবা অনেক সৎ ছিল এবং নিষ্ঠাবান মানুষ ছিল। ইচ্ছে করলে কোটি কোটি টাকা সে দুর্নীতি করে কামাই করতে পারত, কিন্তু সে তা করেনি। সততার সহিত আমার কোম্পানিতে জব করেছে, সেজন্য ওর বাবাকে আমি খুব পছন্দ করতাম, অনেক ভালোও বাসতাম। আর সেই সুবাদে ওদের বাড়িতে আমার যাতায়াত ছিল। হঠাৎ করে ওর বাবা স্ট্রোক করে মারা যায়। ওকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। ওর মা প্যারালাইজড হয়ে ঘরে পড়েছিল। কোম্পানির ফান্ড থেকে ওর মাকে আমি চিকিৎসা করিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন আগে ওর মা মারা যায়। একটা যুবতী মেয়ে কোথায় যাবে, কার কাছে গিয়ে দাঁড়াবে? ওর আত্মীয় স্বজন সবার সাথে আমি যোগাযোগ করেছি, কিন্তু কেউ ওর দায়িত্ব নিতে চায় না। আমি মেয়েটাকে এতিমখানায় দিতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা এতিমখানায় যাবে না। সে বলল যে আমি আপনাকে গার্জিয়ান হিসেবে মানি, আপনার কাছে আমি যতটুকু সেফ, কিন্তু অন্য কোথাও আমি এতটুকু সেফটি পাবো না। আপনি আপনার পায়ের কাছে একটু জায়গা দেন। কিন্তু আমি বলেছিলাম এটা কিভাবে সম্ভব? আমি আমার শারীরিক চাহিদার জন্য ওকে বিয়ে করিনি, ওর বিপদে ওকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। এই বিষয়টা তোরা যদি ভালোভাবে মাইনা নিতে না পারিস, তাহলে আমার কিচ্ছু করার নেই। তোরা যেমন তোদের স্বার্থের জন্য তোরা আলাদা হয়ে গেছিস, সেজন্য আমার দুঃসময়ে
আমার দুঃসময়ে আমি একটা মেয়েকে বিয়ে করে আমি সাথে নিয়ে আসছি, সাথে একটু শান্তিতে থাকতে পারি। বাবা, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। বাবা, আসলে আমরা না বুঝে আপনাকে অনেক কথা শুনিয়েছি। আমরা আসলে ওই বয়সটাতে এখনো যেতেই পারিনি যে একাকিত্বটা আপনি ফিল করছেন, যার কারণে আমরা কেউ বুঝে উঠতে পারিনি। বাবা প্লিজ আমাদের ক্ষমা করে দিবেন, না হলে আমরা আমার সন্তানদের কাছেও কিভাবে মুখ দেখাবো, সন্তানদের কাছেও আমরা অপরাধী থেকে যাব। বাবা, আমি বুঝতে পেরেছি, আসলে আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো। আমরা কখনোই তো তোমাকে নিয়ে চিন্তা করিনি, তোমার সুখের কথা ভাবিনি। আমরা শুধু আমাদের সুখ নিয়েই ব্যস্ত ছিলাম। আমাদের প্রয়োজনে আমরা তোমার কাছ থেকে আলাদা হয়ে গেছি, কিন্তু কিন্তু তোমার প্রয়োজনটা আমরা কখনো বোঝারও চেষ্টা করিনি। আর সেই তুমি আমাদের জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য কত কষ্ট করেছো, আমাদেরকে এত বড় করেছো, আর আমরা তোমার সাথে এই ধরনের খারাপ গিফট করলাম। বাবা প্লিজ প্লিজ তুমি মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। বাবা, আমি এখন বুঝতে পেরেছি আপনি যেই স্বপ্ন নিয়ে আমাকে বাড়ির বউ করে এনেছিলেন সেই স্বপ্ন আমি পূরণ করতে পারিনি। তা আজ থেকে কথা দিচ্ছি আমি আপনার মেয়ে হয়ে দেখাবো, আমরা আজ থেকে সবাই মিলেমিশে একসাথে থাকবো। হ্যাঁ, এবার ওদেরকে মাফ করে দেন, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে, আর এখন থেকে সবাই আমরা মিলেমিশেই থাকবো। ঠিক আছে বাবা, আমি কিচ্ছু মনে করিনি। দোস্ত ওই দোকানটার স্যার, এক পুটলা কমলা লয়ে যান। না না, আমার কোনো কমলা টমলা লাগবে না, আপনি যান। লন স্যার, সস্তা আছে, এই যে 300 টাকার কমলা 200 টাকা দিয়ে দিন স্যার। লন স্যার। আপনারে বললাম না আমার কমলা টমলা লাগবে না, আপনি এত ডিস্টার্ব করতেছেন কেন? যান কইতেছি। স্যার লন না স্যার, স্যার আমার পোলারা না অসুস্থ, হাসপাতালে ভর্তি, আজকে এক পুটলা কমলাও বেশি নেই স্যার। স্যার আপনি যদি লইতেন স্যার তাহলে আমার পোলার লেগে ওষুধ কিনবার পারতাম স্যার। লন না স্যার। আচ্ছা ঠিক আছে, আপনার কমলা সব দিয়ে দেন। লন স্যার, লন লন, আমার অনেক উপকার হইলো স্যার। আপনার কাছে কি 1000 টাকা নোট ভাঙতি হইব? না স্যার, আমি তো তোর বেচা কিনি করি না, আমি এত টাকা ভাঙতে কইতে পাম স্যার। হায় হায়, এটা আপনি কি কইলেন? আমার কাছে তো 1000 টাকার নোট, আপনার এখন টাকাটা কেমনে দেই কোন দিই? আচ্ছা আপনি একটা কাজ করেন, আপনার যে আরদের মালিক আছে না, তার কাছ থেকে 600 টাকা নিয়ে আসেন, আমি আপনার 1000 টাকার নোট দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আপনি খারান স্যার, আমি যাবো আর আমি স্যার আইতেছি স্যার। হ্যাঁ আচ্ছা। ও রফিক ওঠ। উঠ মানে কই যাব? ওই বেটা তোরে উঠতে কইছি, ওঠ, এত কথা কস কি লেগে? আরে কমলার টাকা দিতে হবে না? কথা বেশি কস, ওঠ। আরে এই বেটা ওঠ। বুঝলাম না। টাকা পয়সা দেখবো না বেটা, ওঠ। হায় হায়, স্যার কই গেল? এনে তো চলে গেছিলাম। তার মানে আমার স্যারের সব ফল লেগে গেছে গা। আয় আয় গো, আমি আর কি করবো? আমার বলার ওষুধ আর মুখে হইতে আমার সব গুলা ফল লেগে গেছে গা গো আল্লাহ। স্যার, ও স্যার কই গেলেন স্যার? স্যার दुनिया को मजा ले ले, दुनिया तुम्हारी है, दुनिया को मजा ले ले। नाम বন্ধু, এটা তুই কোনো কাজ করলি? হ্যাঁ, গরিব মানুষ টাকা না দিয়ে কমলাটা নিয়ে আইলি। আরে ভাই, মহিলা মানুষ কষ্ট করে রাস্তা রাস্তা হকারি করে খায়। ওই বেটা তুই তো কেন দেখ? শোন বন্ধু, তোর একটা কথা কই, গরিব মানুষের টাকা মাইরে দিছিস না, এটা কিন্তু আল্লাহ সহ্য করবো না, মনে রাখিস। তুই যদি গরিব মানুষের 10 টাকা মাইরে দিস তো 10,000 টাকা খুঁজে আইব। তুই জানোস না আমি ফ্রি মাল পাইলে লোভ সামলাইতে পারি না। এই এত কথা কইস না, দে দে কমলা খাই দে। दुनिया तो मजा ले ले, दुनिया तुम्हारी है, दुनिया को खा बड़ा। রফিক, আমার মানি ব্যাগ লেগে গেল। রফিক, আমার মানি ব্যাগ ছিনতাইকারী। রফিক দাও, এই দাঁড়াও।
এই রফিক, মানি ব্যাগের মধ্যে আমার কতগুলো টাকা, এই অল্প সময়ের মধ্যে গেলটা কই? আরে ওরে তো খুঁজে পাইতেছি না, পালাইয়া গেছে, বুঝছস? কি করবি? আরে আমি তো মোটর সাইকেল রেখেছি, 1.5 লাখ টাকা আমার মোটর সাইকেলের দাম। চাবি সহ লয়ে যাবো, তাড়াতাড়ি আয়। চল। আমি আর কই বিশ্রামো, কোনো জায়গায় তো খুঁজে পাইলাম না। আমি কি করি? চাবি টাবি আছে রে? ঠিক আছে বন্ধু, আমি কি করবো বুঝতেছি না। আজকে আমি ব্যাংক থেকে 20,000 টাকা তুলে আনছি, পুরো টাকাটা মানি ব্যাগের মধ্যে ছিল। কালকে আমার বোনের অপারেশন করাইতে হবে, যদি এই টাকাটা না পাই তাহলে বোনের অপারেশন কিভাবে করাবো কও? এবার তুই বুঝতে পারছস তুই কত বড় বিপদে পড়ে গেছস? এটা তোর পাপের ফল। এই মহিলাটা কতবার কান্নাকাটি করে কইলো তার পোলাটার অপারেশন করতে হবে, টাকার দরকার। তুই কি করলি? এই মহিলার কাছে কমলা নিলি, কমলা নিয়ে টাকা পয়সা না দিয়ে চলে আসলি। এই যে অন্যায় ভাবে একটা কাজ করছস, এই কাজটা করা তো ঠিক হয়েছে? আর আমার মনে হয় সামনে তোর আরো অনেক বড় বিপদ আছে। বন্ধু, এমনি টেনশনে আছি, তুই আর টেনশন দিস না তো। ওই মহিলার কাছে আমার ক্ষমা চাইতে হবে, আমি বুঝতে পারছি। তুই একটা কাজ কর, মহিলাটার কাছে যা, মাপ চা, তুই যে ভুলটা করছস সেটা স্বীকার কর। আমার মনে হয় মহিলা তোকে মাফ করে দিবে। আচ্ছা বন্ধু, তুই আমার 500 টাকা ধার দে তো, আগে মহিলার দেনাটা সাইরে আসি। মহিলা যদি মাফ করে তাহলে আল্লাহ আমার মাফ করে দিবে। চল। আচ্ছা চল, 500-1000 টাকা যা লাগে আমি তোকে দিব। মানুষের সাথে এরকম অন্যায় আচরণ করা একদম ঠিক না, বুঝছস? আরে এটা তো এই স্যার, স্যার, ও স্যার, স্যার, আমি তো আপনারা খুঁজতে খুঁজতে শেষ স্যার। আপনারা তো আমার কমলার টাকা না দিয়েই গেছেন গা। আমি তো যে আপনার লেগে টাকাই না খারাই খারাই খুঁজতেছি, এনে ওনে কোনো পাই না স্যার। আপা, আই এম সরি। আমি আপনার টাকা না দিয়ে আপনার কমলাগুলো নিয়ে গেছিলাম, চাইছিলাম আপনার টাকা না দিয়ে টাকাগুলো মাইরা দিব, কিন্তু দেখেন আপনার টাকা মারতে যায় আমার নিজের অনেক বড় ক্ষতি হয়ে গেল। আপা, ছিনতাইকারী আমার মানি ব্যাগটা নিয়ে গেছে, মানি ব্যাগের ভিতরে 20,000 টাকা ছিল। আপনার তো মাত্র 400 টাকা মারতে চাইছি, আবার 20,000 টাকাই ছিনতাইকারী মাইরা দিল। আপা, এই যে নেন আপনার টাকা। আপা, আমি আপনারে কথা দিতেছি, 1 সপ্তাহের মধ্যে আপনার একটা ভালো দোকান নিয়ে দিব, আপনার আর হকারি করে কমলা বেচতে হইব না। তাও আপা মন থেকে আমার মাফ করে দেন আপা, আমি অনেক অপরাধ করছি। আমি মন থেকে মাফ করে দিছি স্যার, আল্লাহ আপনার ভালো করুক। আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন তাতে আমি খুশি স্যার। আমি আপনার মন থেকে মাফ করে দিছি স্যার। পুলিশ, এটা আপনার মনে দেয়? আরে এটা তো আমার মানি ব্যাগই, আপনি কোথায় পেলেন? আরে এই হাইজ্যাকারটাই তো আমার মানি ব্যাগটা নিয়ে গেছে। স্যার, আপনি এই মানি ব্যাগটা কই পেলেন? আমরা দূর থেকে সবই দেখছি, তারপরে যে আমরা ছিনতাইকারীটা ধরি। এই রফিক, মানি ব্যাগের মধ্যে আমার কতগুলো টাকা, এই অল্প সময়ের মধ্যে গেলটা কই? আরে ওরে তো খুঁজে পাইতেছি না, পালাইয়া গেছে, বুঝছস? কি করবি? আরে আমি তো মোটর সাইকেল রেখেছি, 1.5 লাখ টাকা আমার মোটর সাইকেলের দাম। চাবি সহ লয়ে যাবো, তাড়াতাড়ি আয়। এই তোর হাতে মানি ব্যাগ, এই ওকে ধর, চল নিয়ে চল। স্যার, আপনারে অসংখ্য ধন্যবাদ, আপনি আমার অনেক বড় উপকার করলেন। এই মানি ব্যাগের মধ্যে 20,000 টাকা আছে, এই টাকা দিয়ে আমার বোনের অপারেশন করাবো। আপনি যদি এটা ফেরত না দিতেন তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যেত। স্যার, আপনারে অসংখ্য ধন্যবাদ। ইটস ওকে, এটা আমাদের ডিউটি, আমরা তো আপনাদের সেবায় নিয়োজিত। এই ওকে থানায় নিয়ে চলো। আমিন, সবকিছু ঠিকঠাক আছে। দেখলি বন্ধু, ভালো কাজের ফল। জীবনে কখনো কোনো অন্যায় কাজ করবে না, সৎ পথে থাকতে হবে। আপা, ভালো থাকবেন। চল। আচ্ছা, ঠিক আছে। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন। ওঠো। বাহ, তোমাকে তো আজকে অনেক সুন্দর লাগছে, যেন আসমান থেকে
জমিনে পরি নেমে আইছে। বাহ বাবা বাহ, মানে এই দৃশ্যটা দেখার বাকি ছিল আমার। এই শেষ বয়সে এসে তুমি এই ধরনের একটা জঘন্যতম কাজ করবে, মানে আমি তো কল্পনা করতে পারিনি বাবা। আচ্ছা বাবা, তুমি কি একটা বারের জন্য আমার কথা ভাবতে পারলো না? একটা বারের জন্য তুমি তোমার বৌমার কথাটা ভাবলো না? একটা বারের জন্য তুমি এই সমাজের কথাটা ভাবলো না? এই সমাজের মানুষ আমাদেরকে কি বলবে, আমাদেরকে নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা করবে। ছি ছি বাবা, তুমি এই বয়সে এই ধরনের একটা কাজ করবে, এটা আসলে আমরা ভাবতেও পারিনি। তোমার বাবার কি সেই কাণ্ডজ্ঞান আছে? থাকলে তো এই বুড়ো বয়সে এমন একটা কাজ করতে পারতো না। আমি আমার বাবার বাসায় কিভাবে মুখ দেখাবো তুমিই বলো। আমার বাবার বাসায় প্রত্যেক রিলেটিভ তো এখন আমাকে সারা জীবন ধরে খোটা দিবে। আর আমার ফ্রেন্ড সার্কেল তারা তো বলবে তোর শ্বশুর এক পা কবরে গিয়েছে আর এখন দেখ কি ভীমরতি ধরেছে। সবাই তো বলবে তোর শ্বশুর একটা বদমাস। ছি 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 ছি, আমারও মান সম্মান রইল না তোমার বাবার জন্য। আর বাবা, তোমার এই বয়সে এত কুরকুরানি কেন? হ্যাঁ, এই মেয়ে, এই তুমি তোমার বাবার বয়সে একটা মানুষকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না? নিশ্চয়ই তুমি আমার বাবাকে ফাঁসিয়ে বিয়ে করেছো আমাদের এই ধন সম্পত্তি দেখে, তাই না? আমি তো এই বিয়ে মেনে নিব না। আমি তোমাকে পুলিশে দেবো, আমি পুলিশকে কল করব। তুই আমার বাবাকে ফাঁসিয়ে বিয়ে করেছিস, তাই না? দাঁড়া, আমি পুলিশকে কল করতেছি। আর একটা কথা শুনতে চাই না তোর মুখ থেকে। অনেক বলেছিস, অনেক করেছিস। তোর মা মারা যাওয়ার পরে তোরে কত কষ্ট করে লালন পালন করেছি, মানুষ করেছি। মা হয়ে মায়ের দায়িত্ব পালন করেছি, আর বাবার দায়িত্ব থেকে বাইরে গিয়ে কঠোর পরিশ্রম করে রোদে পড়েছি, বৃষ্টিতে ভিজেছি, শুধু তোকে মানুষ করার জন্য, তোর একটা সুন্দর ভবিষ্যতের জন্য। কত পরিশ্রমই না আমি করেছি। এই কষ্টটা তোকে আমি কখনো বুঝতে দেইনি। ভালো একটা চাকরি পেয়েছিস, তোকে বিয়ে করেছি। আমার অনেক ইচ্ছে ছিল তোর বউ ঘরে এসে আমার সেবা যত্ন করবে, কিন্তু সে তা করেনি। যেমন মেয়েরা বাবাকে খেদমত করতে পারলে অনেক খুশি হয়, ভেবেছিলাম তোর বউ আমাকে সেবা করে আমাকে অনেক খুশি রাখবে। নাতি নাতনির মুখ দেখে বাকি জীবনটা আমি কাটিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্ন আমার স্বপ্নই রয়ে গেল। বিয়ের 2 মাস হতে না হতেই তোরা আলাদা হয়ে গেলি। একটি বারের জন্য ভাবলি না এই বৃদ্ধ বয়সে এই বাবা কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে থাকবে, কি খেয়ে থাকবে। বাহ মা বাহ, তোমারও তো দেখি অনেক মান সম্মান বেড়েছে, অনেক উন্নতি হয়েছে, তাই না? কত আশা করে আমার ছেলের বউ করে তোমাকে ঘরে আনলাম। আমি ভেবেছিলাম যে তুমি আমার মেয়ে নেই, আমার মেয়ের অভাবটা তুমি পূরণ করবে, কিন্তু তুমি তো তা করনি। আমার ছেলেটাকে তুমি ভুলভাল বুঝিয়ে তাকে আলাদা করতে বাধ্য করেছো। আমি তো তোমাদেরকে বাধা দেইনি, আর এখন বলছো সমাজের কথা, তোমাদেরকে মানুষ নিয়ে হাসাহাসি করবে, ঠাট্টা করবে। আমি তো শারীরিক চাহিদার জন্য বিয়ে করিনি, আর যদি তাই করতাম তোর মা মারা যাওয়ার পরে আমি আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসতাম। আমি প্রস্তুত ছিলাম না। যেহেতু আল্লাহ তাআলা আমাকে একটা সুযোগ দিয়েছে, সেহেতু আমি ওকে নিয়ে সারাটা জীবন শান্তিতে কাটিয়ে দিতে চাই। তোমাদের এই বয়সটা আসবে, সেদিন তোমাদের সন্তানরা যদি তোমাদের সাথে এই আচরণটা করে, তখন তোমাদের কেমন লাগবে বলো তো দেখি। সব সময় একটা কথা মনে রাখবা, বাবা মার মনে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। কখনো এমন কাজ করবে না যাতে করে বাবা মা কষ্ট পায় তোমাদের আচরণ দ্বারা। তোরা ভেবেছিস এই মেয়ে ফকিনি ঘরের মেয়ে আমাকে ফাঁসিয়ে বিয়ে করেছে? না, কখনো না। এই মেয়ে হচ্ছে আমার অফিস সহকারী রহমানের মেয়ে। ওর বাবা অনেক সৎ ছিল এবং নিষ্ঠাবান মানুষ ছিল। ইচ্ছে করলে কোটি কোটি টাকা সে দুর্নীতি করে কামাই করতে পারত, কিন্তু সে তা করেনি। সততার সহিত আমার কোম্পানিতে জব করেছে, সেজন্য ওর বাবাকে আমি খুব পছন্দ করতাম, অনেক ভালোবাসতাম। আর সেই সুবাদে ওদের বাড়িতে আমার যাতায়াত ছিল। হঠাৎ করে ওর বাবা স্ট্রোক করে মারা যায়। ওকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। ওর মা প্যারালাইজড হয়ে ঘরে পড়েছিল। কোম্পানির ফান্ড থেকে ওর মাকে আমি চিকিৎসা করিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুদিন আগে ওর মা মারা যায়। একটা যুবতী মেয়ে কোথায় যাবে, কার কাছে গিয়ে দাঁড়াবে? ওর আত্মীয় স্বজন সবার সাথে আমি যোগাযোগ করেছি, কিন্তু কেউ ওর দায়িত্ব নিতে চায় না। আমি মেয়েটাকে এতিমখানায় দিতে চেয়েছিলাম, কিন্তু মেয়েটা এতিমখানায় যাবে না। সে বলল যে আমি আপনাকে গার্জিয়ান হিসেবে মানি, আপনার কাছে আমি যতটুকু সেফ, কিন্তু অন্য কোথাও আমি এতটুকু সেফটি পাবো না। আপনি আপনার পায়ের কাছে একটু জায়গা দেন। কিন্তু আমি বলেছিলাম এটা কিভাবে সম্ভব? আমি আমার শারীরিক চাহিদার জন্য ওকে বিয়ে করিনি, ওর বিপদে ওকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি ওকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছি। এই বিষয়টা তোরা যদি ভালোভাবে মাইনা নিতে না পারিস, তাহলে আমার কিচ্ছু করার নেই। তোরা যেমন তোদের স্বার্থের জন্য তোরা আলাদা হয়ে গেছিস, সেজন্য আমার দুঃসময়ে আমি একটা মেয়েকে বিয়ে করে আমি সাথে নিয়ে আসছি, যাতে একটু শান্তিতে থাকতে পারি। বাবা, আমাদের ভুল হয়ে গেছে, তুমি আমাদেরকে মাফ করে দাও। বাবা,
আসলে আমরা না বুঝে আপনাকে অনেক কথা শুনিয়েছি। আমরা আসলে ওই বয়সটাতে এখনো যেতেই পারিনি যে একাকিত্বটা আপনি ফিল করছেন, যার কারণে আমরা কেউ বুঝে উঠতে পারিনি। বাবা প্লিজ আমাদের ক্ষমা করে দিবেন, না হলে আমরা আমার সন্তানদের কাছেও কিভাবে মুখ দেখাবো? সন্তানদের কাছেও আমরা অপরাধী থেকে যাব। বাবা, আমি বুঝতে পেরেছি আসলে আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আর তুমি আমাদের জন্য অনেক কষ্ট করেছো। আমরা কখনোই তো তোমাকে নিয়ে চিন্তা করিনি, তোমার সুখের কথা ভাবিনি। আমরা শুধু আমাদের সুখ নিয়েই ব্যস্ত ছিলাম। আমাদের প্রয়োজনে আমরা তোমার কাছ থেকে আলাদা হয়ে গেছি, কিন্তু কিন্তু তোমার প্রয়োজনটা আমরা কখনো বোঝারও চেষ্টা করিনি। আর সেই তুমি আমাদের জন্য রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য কত কষ্ট করেছো, আমাদেরকে এত বড় করেছো, আর আমরা তোমার সাথে এই ধরনের খারাপ গিফট করলাম। বাবা প্লিজ প্লিজ তুমি মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। বাবা, আমি এখন বুঝতে পেরেছি আপনি যেই স্বপ্ন নিয়ে আমাকে বাড়ির বউ করে এনেছিলেন সেই স্বপ্ন আমি পূরণ করতে পারিনি। তা আজ থেকে কথা দিচ্ছি আমি আপনার মেয়ে হয়ে দেখাবো। আমরা আজ থেকে সবাই মিলেমিশে একসাথে থাকবো। হ্যাঁ, এবার ওদেরকে মাফ করে দেন, ওরা ওদের ভুল বুঝতে পেরেছে। আর এখন থেকে সবাই আমরা মিলেমিশেই থাকবো। ঠিক আছে বাবা, আমি কিচ্ছু মনে করিনি।